কেমন আছো সবাই? আমি সুলতান স্যার। অষ্টম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র তার পার্ট 2 আজকে পড়াবো। পার্ট 1 হয়ে গেছে, তোমরা যদি না দেখে থাকো যেয়ে দেখো। চলো, এইদিকে দেখতে পাবে অতীত ঐতিহ্য, যে অষ্টম শ্রেণী তোমাদের বইটা আছে, আর এখানে সূচিপত্র 4 নম্বর অধ্যায় তোমরা দেখতে পাবে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। আজকে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্রের পার্ট 2 এ আমরা কি কি পাবো না, আমরা পাবো আজকে ভারতীয় সমাজের ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব। যে ভারতে যে রাজস্ব নীতি মানে কি, যে জমির উপরে ট্যাক্স, সেটার যে প্রভাব ভারতীয়দের উপরে উপনিবেশিক ভারতে কিভাবে পড়েছিল সেটা বুঝে নেব। আর কি না, মহাজনী ব্যবস্থা, মহাজনী যে ব্যবস্থা ছিল সেটা আমরা বুঝে নেব। কৃষির বাণিজ্যিক রূপায়ণ, যে কৃষির যে কিভাবে বাণিজ্যিক রূপায়ণ হয়েছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে এই যে কৃষিকে একটা বাণিজ্যিক রূপায়ণে পরিণত করেছিল এবং তার ফলাফল কি, সবটা আমরা আজকে বুঝে নেব। নীল বিদ্রোহ কেন হয়েছিল, তাহলে নীল বিদ্রোহের কারণ আমরা আজকে স্পষ্টভাবে বুঝবো। এবং বাগিচা শিল্প, দেখো বাগিচা শিল্প কি, কোথায় কোথায় ভারতে হতো, কিভাবে বাগিচা শিল্পকে নিয়ন্ত্রণ করা হয়েছিল, সবটা আমরা কিন্তু আজকে বুঝে নেব। আর সাথে আমরা বুঝবো ঔপনিবেশিক প্রশাসনের তরফে কৃষকদের জন্য আইন। তো চলো তাহলে শুরু করা যাক প্রথম ভারতীয় সমাজের ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাবটা। দেখো, কোনো কিছু বোঝার আগে আমাদেরকে একটু পটভূমি বুঝে নিতে হবে। তাই আমাদেরকে যদি এই ভারতীয়দের উপরে যে ব্রিটিশদের যে রাজস্ব নীতি তার প্রভাবটা বুঝতে হয়, তাহলে কিন্তু তার আগের যে পটভূমি সেটা একটু বুঝতে হবে। চলো সেটা একটু বুঝে নেই। বস্তুত দেখা যাচ্ছে 19 শতকের মাঝামাঝি নাগাদ ভারতীয় উপমহাদেশের রাজস্ব বিষয়ে ব্রিটিশ কোম্পানির প্রধানত 3টি ধরনের বন্দোবস্ত চালু করেছিল। তোমরা জানো 19 শতক মানে 1900 নয়, 19 শতক মানে হচ্ছে 1800, মাঝামাঝি মানে কি 1850 সামথিং সামথিং। তো এখানটা তুমি বুঝতে পেরেছো কি করেছিল না, 3টে বন্দোবস্ত। সেটা তোমরা তো জানো, একটা চিরস্থায়ী বন্দোবস্ত, একটা হলো মহলওয়ারি বন্দোবস্ত, আর একটা কি রায়তওয়ারি বন্দোবস্ত। চলো দেখে নেই। রায়তওয়ারি বন্দোবস্ত করা হয় রায়ত বা চাষির সঙ্গে, চিরস্থায়ী বন্দোবস্ত করা হয় জমিদারের সঙ্গে, আর কি না মহলওয়ারি বন্দোবস্ত করা হয় গ্রামের সম্প্রদায়ের সঙ্গে। দেখো, রায়ত মানেই হলো যে চাষি, এবং যেহেতু চাষিদের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি এই যে রাজস্ব ব্যবস্থা শুরু করেছিল, ওই জন্য হয়েছিল ওইটা রায়তওয়ারি। মহলওয়ারি, মহল কথার অর্থ হলো গ্রাম, তোমরা আগের ক্লাসে সব জানো, বা কয়েকটা গ্রামের সমষ্টি, তাই এটাকে মহলওয়ারি বলেছিল। একজনকে প্রধান নির্বাচন করা হতো, তেনার দ্বারা কি রাজস্ব আদায় করা হতো। এবং তোমরা যদি চিরস্থায়ী বন্দোবস্ত, সেটাও তোমরা জানো, একজন জমিদারের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব আদায় করত। 3টি বন্দোবস্তের ক্ষেত্রে আঞ্চলিক নানা হেরফের দেখা গিয়েছিল। তাহলে 3টি বন্দোবস্তই একটা হেরফের দেখতে পেল। তবে আদতে ব্রিটিশ কোম্পানির শাসনের ভূমি রাজস্ব ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সে রায়তওয়ারি বন্দোবস্ত হোক, মহলওয়ারি বন্দোবস্ত হোক, অথবা চিরস্থায়ী বন্দোবস্ত, তাদের তাতে কিছু যায় আসে না। তাদের মূল ও প্রধান লক্ষ্য হলো বেশি বেশি টাকা উপার্জন করা, কি বেশি রাজস্ব আদায়ের মাধ্যমে। তার ফলে সব থেকে বেশি চাপ বেড়েছিল কৃষক সমাজের উপরে। তাহলে কে কার উপরে চাপ বাড়লো না, কৃষক সমাজের উপরে। কৃষকদের উপরে কেন বাড়লো, বলবে স্যার কেন কৃষকদের উপরে বাড়লো? কারণ এটা হলো কি ভূমি রাজস্ব আইন, জমির ওপরে ট্যাক্স নেওয়া হতো। তাই জমি চাষ করবে কে, কৃষক, সেজন্য কৃষকদের উপরে চাপ বাড়লো বেশি। কেন বেড়েছে, কি কারণে বেড়েছে, চলো আমার সঙ্গে থাকো, সব জানতে পেরে যাবে। দেখো, সেই চাপের ফলে ক্রমে দুর্ভিক্ষ ও দরিদ্র দেখা যেতে থাকে। তাহলে সেই চাপটার কারণে কি হলো না, দুর্ভিক্ষ দেখা দিল। সেই 76-এর মন্বন্তর, সেই সব তোমরা জানো যে 76-এর মন্বন্তর কত ভয়ানক অবস্থা হয়েছিল, এবং কি দারিদ্রতা দেখা দিল। বস্তুত দেখা গিয়েছিল সেসব অঞ্চলে রাজস্ব বন্দোবস্ত অস্থায়ী ছিল, সেখানে কৃষকরা বেশি সমস্যার মুখে পড়েছিলেন। তবুও বেশি রাজস্ব আদায়ের স্বার্থে উপনিবেশিক প্রশাসন রাজস্ব হার সংশোধনের ক্ষমতা
নিজের হাতে রাখে। তাহলে কি হলো, এত সমস্যার পরেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার রাজস্বর যে ক্ষমতা তার হাতেই নিয়ন্ত্রণ রেখেছিল। তো তার ফলে কি হলো, তোমরা দেখলে তিনটে বন্দোবস্তেরই মূল উদ্দেশ্য কি ছিল? বেশি টাকা উপার্জন করা, রাজস্ব বেশি আদায়ের মাধ্যমে। তো সেই যে তুমি কি দেখলে, দুর্ভিক্ষ দেখা দিল, দারিদ্রতা দেখা দিল। তো কি কি সমস্যা হয়েছিল সেগুলো আমি একটু পয়েন্ট পয়েন্টে বলছি, শুধু শুনবে, মনে রয়ে যাবে, পরীক্ষায় কিন্তু সব কটা লিখতে পারবে। বস্তুত দেশীয় সমাজের ব্যবস্থার উপনিবেশিক ভূমি রাজস্ব নীতি ও বন্দোবস্তগুলি নানা রকম প্রভাব পড়েছিল। কাদের উপরে প্রভাব পড়লো, কি প্রভাব পড়লো? দেখো, প্রথম প্রভাব পড়লো কি, কৃষকদের উপর প্রভাব। কি প্রভাব? না, দারিদ্র্যের দুর্দশা বৃদ্ধি, উচ্চ করের বোঝা এবং জমির উপর অধিকার হারানোর কারণে কৃষকরা অত্যন্ত দরিদ্র হয়ে পড়ে। তাহলে তাদের উপরে যে উচ্চ কর আসলো, সেটা কেন না, তারা যে চাষ করছে তাতে কি লাভ করতে পারছে না, আবার তার উপরে বেশি কর দিচ্ছে, সেই কারণে তাদের দারিদ্রতা অবস্থা একেবারে ভয়ানক পরিণত হলো। জমিদারদের শোষণ, তোমরা তো এই যখনই বন্দোবস্তগুলো পড়েছো তো সেখানে জমিদার ছিল, দেখেছো। তো অনেক প্রকৃত কৃষককে জমিদারদের প্রজায় পরিণত হতে হয়। দেখো, একটা ব্রিটিশরা এখানে শাসন করে তারা রাজা হয়ে বসেছিল, আবার তার নিচে কৃষকদের উপরে রাজা হয়ে বসেছিল কে? জমিদাররা। এবং তারা কি করেছিল? জমিদারদেরকে একটা প্রজায় পরিণত করেছিল, যা তাদের উপর আরো বেশি শোষণমূলক আচরণ নিয়ে আসে। তাহলে কি হলো, এই যে জমিদার ছিল, বড় আফসোসের কথা যে জমিদাররা কিন্তু ব্রিটিশ নয়, জমিদাররা আমাদের ভারতীয়। তারা ব্যক্তি স্বার্থে একেবারে ভারতীয় ভাইদেরকে শোষণ করেছে। কার স্বার্থে? না, ব্যক্তি স্বার্থে, এবং ইংরেজদের হয়ে কাজ করেছে। বড় আফসোসের কথা। তো যাই হোক, জমি বিক্রি, অনেক কৃষক তাদের জমি বিক্রি করে দিতে বাধ্য হন, কারণ তারা নির্ধারিত সময়ে রাজস্ব পরিশোধ করতে পারতো না। তাহলে একটা সময় নির্ধারণ করে দেওয়া হতো। তোমরা তো চিরস্থায়ী বন্দোবস্ত দেখেছো, 5 সালা 10 সালা আগে যে সমস্ত বন্দোবস্ত দেখেছো সেইগুলোই সব দেখেছো। নির্দিষ্ট সময়ে কি করতে হবে? কর আদায় করতে হবে। তাই তারা এই কর বা রাজস্ব আদায় করতে পারতো না, সেই কারণে কি করতো, জমি যারা জমির মালিক জমিটাই বিক্রি করে দিত, যেটা একমাত্র সম্বল ছিল, যেটা দিয়ে তারা কি রুজি রুটি চালাতো, সেটাও তাদের হারিয়ে যেত। দেখো, কৃষকদের উপর জমিদারদের ক্ষমতা, এই জমিদাররা তাদের প্রজাদের উপর ব্যাপক ক্ষমতা দেখাতো এবং তাদের কাছ থেকে আরো বেশি কর আদায় করত। দেখো, প্রজা বলতে এখানে কি কৃষকদেরকে বোঝানো হয়েছে। আগেই বললাম না যে জমিদাররা রাজার মতো তাদেরকে কি করেছিল, প্রজা পরিণত করে দিয়েছিল। তাহলে এই তাদের যে প্রজা বা কৃষক, তাদের উপরে কি করতো, আরো বেশি কর চাপিয়ে দিত। একটা ইংরেজরা তো একটা পরিমাণ কর দিয়েছে যে এত পরিমাণ কর দিতে হবে, জমিদার এত পরিমাণ লাভ নেবে, তার সত্ত্বেও জমিদার শ্রেণী তাদের মন গড়া একটা অর্থ তারা লিখে দিত যে এত টাকা দিতে হবে। আর কি হলো না, অর্থনৈতিক প্রভাব। আমরা অর্থনৈতিক প্রভাবে যদি দেখি কি কি গুলো পাবো, পাবো হচ্ছে ব্রিটিশদের আয় বৃদ্ধি। আচ্ছা, সীমান্তিকা দি এখানটা একটু কেটে দেবে, হ্যাঁ, আমি অর্থনৈতিক প্রভাবটা আবার বলছি। এরপরে আমরা কি দেখতে পাবো না, দেখতে পাবো অর্থনৈতিক প্রভাব। দেখো, ব্রিটিশদের আয় বৃদ্ধি, ব্রিটিশদের আয়ের অন্যতম প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব, যা তাদের সাম্রাজ্য পরিচালনার জন্য অপরিহার্য ছিল। তাহলে এই ভারতে যদি সাম্রাজ্য তাদের চালাতে হতো বা চালানো যায়, তার মূল টাকা আসতো কোথা থেকে? না, রাজস্ব আদায়ের মাধ্যমে। তারা বুঝে গেছিল যে ভারতে যদি আমাদেরকে থাকতে হয়, এই ভারতকে যদি শাসন করতে হয়, আমাদের মূল টাকাটা আসবে কোথা থেকে? না, ভূমি রাজস্ব থেকে। এবং তাদের এই শাসন চালিয়ে গেছে আমাদের কৃষক সমাজকে শোষণ ও শাসন করে। অর্থনৈতিক শোষণ,
ব্রিটিশরা ভারতীয় অর্থনীতির সম্পদ তাদের নিজেদের প্রয়োজন মেটানোর জন্য ব্যবহার করত, যা ভারতীয় সমাজের অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে। তাহলে তারা ব্যক্তিগত স্বার্থে আমাদের দেশের যে ট্যাক্স গুলো নিত, যেমন ভূমি রাজস্ব, যে কর, সেই করগুলো কি তাদের ব্যক্তিগত ব্যবসায় তারা কোম্পানিরা নিয়োগ করত, ব্যক্তিগত স্বার্থে তারা সেই টাকাগুলো কাজে লাগাতো। শুধু কাজে লাগাতো না, এমন ব্রিটিশ সরকারের কাছেও তারা টাকার একটা অংশ পাঠিয়ে দিত, মানে এখান থেকে লুট করে ব্রিটেনে পাঠানো হতো। আমরা কিন্তু গরিব ছিলাম না, ভারতীয়রা অত্যন্ত ধনী ছিল। তুমি যদি ইতিহাস পড়ো তো জানতে পারবে, আরে লজ্জার কিছু নেই, আমরা ছিলাম সোনা চিড়িয়া। ওই জন্য ইতিহাস পড়তে হবে। চলো দেখা যাক। দেখ এরপরে আমরা কি জানবো, মহাজনী ব্যবস্থা। দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে জমিদারি ব্যবস্থা শুরু করেছিল, সেই জমিদারি ব্যবস্থার যে ঋণগ্রস্তরা কি করতো না, তারা ঋণ পরিশোধ করতে পারতো না, তো একটা শ্রেণীর কাছ থেকে টাকা ধার নিত, সেই টাকা ধার দিত, তারা ছিল মহাজন। এই মহাজনী ব্যবস্থাটা পড়লে তুমি বুঝতে পারবে, এবং তারা কি একটা চড়া সুদ নিয়ে দিয়ে দিত। বড় আফসোসের কথা, তারাও ছিল ভারতীয় এবং তারা গরিব ভারতীয়দিকে শোষণ করত। তো দেখা যাক, উপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের বিশেষ ভূমিকা দেখা যায়। বেশি হারে নগদ রাজস্বের দাবি মেটাতে চাষিরা মহাজনদের থেকে চড়া সুদে ধার নিত। নানা ক্ষেত্রে কৃষকদের অজ্ঞতা ও নিরক্ষতার সুযোগ নিয়ে মহাজনরা হিসাবে কারচুপি ও জালিয়াতি করে সুদ আদায় করে যেত। তাহলে কি একটা বড় অংশ তখন খুব একটা পড়াশোনা করেনি গ্রাম্য অঞ্চলে, তো তাদের ওই নিরক্ষতা বা তারা জানে না কত সংখ্যা লিখছে, তো একটা ধরো 1000 টাকা নিয়েছে, তো লিখে দিল 1500 টাকা কি 2000 টাকা, এই কারচুপি করতো। সাথে সাথে আর কি করতো, তাছাড়াও কোম্পানির নানা আইনের ফলে ক্রমে মহাজনরাই জমির দখল নিতে শুরু করে। তাহলে কি টাকা শোধ না করার কারণে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন আইন করলো, সেই আইনের বলে তারা জমির দখলও নিতে শুরু করলো। আইন ব্যবস্থার নানা অপ্রাসঙ্গিককে নিজেদের স্বার্থে কাজে লাগাতো মহাজনরা, ফলে মহাজনী ব্যবস্থা ও মহাজন ক্রমেই গ্রামের কৃষক ও আক্রমণ ও বিরোধিতার লক্ষ্য হয়ে উঠেছিল। মহাজনরা কি করলো, এক তো হচ্ছে আইন যে আছে তাকে একটা খারাপ ব্যবহার, মানে নিজের স্বার্থে ব্যবহার করতে লাগলো। কিভাবে না, যে টাকা নিয়েছিল সেই টাকাগুলো তারা বেশি বেশি লিখলো, যারা নিরক্ষর যারা শিক্ষিত নয় তাদেরকে। এছাড়াও যখন সুদ তারা দিত, সেই সুদগুলো তারা ঠিক মতো লিখতো না এবং সুদগুলো নিতে থাকতো, এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইনের মাধ্যমে যারা টাকা শোধ করতে পারেনি তাদের জমি আদায় করে নিত। এই অত্যাচার দেখে গ্রামের কৃষকরা তখন জেগে উঠলো, কি করলো না, এই মহাজনদের বিরুদ্ধে একটা বিদ্রোহ বা সংগ্রাম করার তারা মনস্থ করে নিল। বিভিন্ন অঞ্চলে কৃষক বিদ্রোহের সাধারণত বৈশিষ্ট্য দেখা যায়, মহাজনী ব্যবস্থা ও মহাজনদের উপরে আক্রমণ করতে থাকে তারা। ঠিক আছে, মহাজনী ব্যবস্থা আমরা বুঝলাম, এবার আমরা বুঝে যাব কৃষির বাণিজ্যিক রূপায়ণ। দেখো কৃষির বাণিজ্যিক রূপায়ণ বলতে কি, কৃষির বাণিজ্যিক রূপায়ণ বলতে কৃষিকে বাণিজ্যের সঙ্গে কি সংযুক্ত করা। তাহলে কারা করেছিল, কিভাবে করেছিল, কেন করেছিল, বোঝার জন্য আমার সঙ্গে ভিডিওতে থাকো। দেখো উপনিবেশিক শাসনাধীন ভারতীয় অর্থনীতির আরেকটি দিক ছিল কৃষির বাণিজ্যিকীকরণ। ব্রিটিশ আমলে ভারতের কৃষিতে নানা রকম সামাজিক অর্থনৈতিক পরিবর্তন এসেছিল। কি কি এসেছিল, একটা সামাজিক পরিবর্তন এসেছিল, একটা অর্থনৈতিক পরিবর্তন। এই পরিবর্তনের মূল কারণ অর্থনৈতিক চাহিদা ও বৈদেশিক বাণিজ্যের প্রসার। তাহলে তোমরা কি ঘুরে ফিরে কোথায় আসছে না, তারা এই কৃষির বাণিজ্যিকরণ করেছিল তাদের অর্থনীতির যে চাহিদা মেটানোর জন্য। তারা বলতে কে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা এখান থেকে যাতে বেশি টাকা উপার্জন করা যায় এবং বিদেশি পণ্য আমাদের দেশে প্রবেশ করানো যায়। বাণিজ্যিক চাহিদার জন্য কৃষি উৎপাদনকে খাদ্যশস্যের পরিবর্তে নানা রকম ধরনের নগদকারী ফসল যেমন নীল, তুলা, আফরিন, চা, কফি উৎপাদন শুরু হয়। তাহলে তারা কি করলো,
তারা যেগুলো খাদ্যশস্য মানে ধরো ধান, গম, আলু, পেঁয়াজ সেইগুলোকে চাষ করা বন্ধ করে দিল, বলে এইসব চাষ করার দরকার নেই, তোমাদেরকে চাষ করতে হবে কি, নীল চাষ করতে হবে, আফরিন চাষ করতে হবে, চা চাষ করতে হবে, কফি চাষ করতে হবে। এইগুলো তারা কি জোর করে প্রেসারাইজ করে ভারতীয় কৃষকদেরকে চাষ করালো। এর ফলে চাষিরা নিজেদের প্রয়োজন নয় বরং ইংরেজদের প্রয়োজনে নির্দিষ্ট ফসল চাষ করতে বাধ্য হন। তাহলে কি যে চাষি তারও তো প্রয়োজন আছে, তারও তো খাবার জন্য আলু দরকার, পেঁয়াজ দরকার, তার জন্য ধান দরকার, গম দরকার, কিন্তু সে সেই প্রয়োজনটা মেটাতে পারলো না, কারণ কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বললো তোমাদেরকে এটা চাষ করতে হবেই। এটা একটা অত্যাচার অবশ্য। তাহলে দেখো তুমি যদি এখানে কয়েকটা শব্দ আমি একটু বলে দিই, এখানে দেখেছো নীল, এই নীল 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 এই শব্দটা বহুবার শুনেছো, এরপরে তোমরা নীল বিদ্রোহ পড়বে। নীলটা কি, দেখো নীল হচ্ছে এক ধরনের চাষ যেটা দ্বারা কি করতো না রং তৈরি হতো, কাপড়ের যে শিল্প হয়েছিল সেই কাপড়ের শিল্পেতে রঙের খুব প্রয়োজন ছিল, এটা একটা ন্যাচারাল রং তৈরি করার জন্য কৃষিজ ফসল হচ্ছে নীল। তুলা তো তোমরা তুলো জানো, আফরিম, আফরিম হচ্ছে একটা নেশা দ্রব্য। এখানে দেখো চা, এই চাও কিন্তু আমরা এখন নর্মাল খাই, তখন কিন্তু চা একটা কি বলবো নেশার দ্রব্য হিসাবেই ধরা হতো সাময়িক, এবং কফি কেন এটা একটু উত্তেজনা পূর্বক। কখনো যদি আমি তোমাদেরকে ভিডিও বানাই এই চা বনাম কফির যে একটা লড়াই, এই আফরিম কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চীনের রপ্তানি প্রচুর পরিমাণে করেছে, এবং চা করেছে কে, চা চীনেরা করেছিল ব্রিটিশদেরকে। তো এটা আমি একটা অ্যানাদার সাবজেক্ট তখন বলবো। তাহলে কি হলো, অর্থাৎ বাণিজ্যিকরণের কাজে প্রয়োজন বিভিন্ন কৃষিজ ফসল চাষের প্রতি কি বাড়তি গুরুত্ব পড়েছিল। বস্তুত রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো এবং কৃষিতে বাণিজ্যিকরণের প্রক্রিয়াকে একসঙ্গে অর্থনীতির আধুনিকীকরণ বলে ব্যাখ্যা করা হয়। তাহলে তারা যে রেলপথ তৈরি করলো, সেই রেলপথের একটা অন্যতম উদ্দেশ্য কি ছিল, এই বাণিজ্যিকরণকে কি উন্নত করা। তাদের প্রধান প্রধান যে উদ্দেশ্য এর পরের পাটে রেলপথে পেয়ে যাবে তোমরা। তো এখানে একটা উদ্দেশ্য কি, এই বাণিজ্যিকরণকে কি আরো উন্নত করে তোলা। এখন প্রশ্ন হলো, আদৌ কি উপনিবেশিক শাসনের অধীনে ভারতবর্ষের কৃষি ব্যবস্থার উন্নতি হয়েছিল? এই যে বিভিন্ন তারা পরিকল্পনা নিল যে চা চাষ হবে, কফি চাষ হবে, হ্যাঁ তুলা চাষ হবে, আফরিন চাষ হবে, এই যে তারপরে তারা বললো রেলপথ হবে, রেলের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গা চাষ পৌঁছে যাবে, এই যে বড় ব্যবস্থা, এই ব্যবস্থার মাধ্যমে কি ভারতীয়দের কোনো লাভ হয়েছিল? কোনোদিনই হয়নি, তোমরা সেটা দেখতে পাবে। প্রসঙ্গত বলা চলে কৃষিজ উৎপাদন ব্যবস্থার উন্নতি ঘটবার জন্য উপনিবেশিক সরকারের তরফে বিশেষ উদ্যোগ ছিল না, কয়েকটি ব্যতিক্রম অবশ্য ছিল, সেগুলো দেখে নেওয়া যাক। তাহলে তারা কি কি করেছিল, তারা করেছিল হয়েছিল ভারতের কয়েকটি অঞ্চলে সেচ ব্যবস্থা সুবিধার জন্য কয়েকটি খাল খনন করা হয়েছিল। তাহলে সেচ ব্যবস্থা যাতে ভালো করে করা যায়, জল একটা প্রধান সেচে প্রয়োজনীয় বস্তু, তো সেই কারণে তারা কয়েকটা কি খাল খনন করলো। দ্বিতীয়, অবশ্য ওই অঞ্চলগুলির চিরস্থায়ী বন্দোবস্ত চালু ছিল না, ফলে ওইসব খাল খননের বদলে জমির খাজনার হার বাড়িয়ে নেওয়ার সুযোগ হয়েছিল উপনিবেশিক প্রশাসনের। হবে এটা ওকে। তাহলে কি তুমি জল ব্যবহার করতে পারো, কিন্তু জল যদি ব্যবহার করো কি হবে, তোমাকে বেশি হারে কর বা খাজনা দিতে হবে। তুমি যদি বেশি হারে কর বা খাজনা দাও তাহলে তুমি কিন্তু এই জল ব্যবহার করতে পারবে, নচেত কিন্তু এই খালের জল ব্যবহার করতে পারবে না। সরকারি সেচ ব্যবস্থা ছিল চাহিদার তুলনায় সামান্য, যে পরিমাণ চাহিদা ছিল তার তুলনায় অতি সামান্য। সেচ ব্যবস্থার আসল সুবিধা পেত তুলনীয় ধনী কৃষকরা। কারা পেত না, ধনী কৃষকরা। কেন পেত, অবভিয়াসলি যখন বেশি কর দিতে হবে গরিব চাষিরা সেই কর দিতে পারতো না, ধনী চাষিদের তো যেহেতু টাকা আছে তারা কর বেশি আদায় করত এবং এই জলসেচের সুবিধাটা তারা উপভোগ করেছে। নেক্সট স্লাইডে চলো। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে তাল মিলিয়ে খাদ্যশস্য উৎপাদন
বাড়েনি, এটা একটা বড় পয়েন্ট। ফলে উপনিবেশিক ভারতে দুর্ভিক্ষ হয়েছিল কি হটমান বর্তমান। হটমান বর্তমান মানে কন্টিনিউ চলেই যাচ্ছিল, ঠিক আছে? তো মানে এই যে দুর্ভিক্ষটা একবার হয়ে থমকে গেছে এমন না, এটা দুর্ভিক্ষটা একবার হচ্ছে আর একবার, এই দুর্ভিক্ষটা কন্টিনিউ চলে যাচ্ছে। কারণ কি, যেই পরিমাণে ফসল দরকার, খাবারের তো প্রয়োজন, তো খাবারের জন্য কি লাগবে আলু পেঁয়াজ, ভাতের জন্য কি লাগবে চাল, রুটির জন্য কি লাগবে গম। তাহলে কি হলো, এই যে খাবারের জন্য যে খাদ্য যে ফসল, এইগুলো কি উৎপাদন থামিয়ে দিল কে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং কি তার বদলে কি হলো, তুলো, আফরিন, চা, কফি, এগুলো চাষ করতে, নীল, এগুলো চাষ করতে বললো। ফলে কি হলো, যে খাবারের যে চাহিদার জন্য যে পরিমাণে ফসল প্রয়োজন, সেই পরিমাণে ফসল উৎপাদন হলো না। এবং যেই যখনই ডিমান্ড এন্ড সাপ্লাই তোমরা বোঝো, যখনই কোনো বস্তুর অনেক ডিমান্ড থাকবে এবং সাপ্লাই অনেক কম থাকবে, তার ফলে কি হবে, অনেক দাম বেড়ে যাবে। এত পরিমাণে খাবার নেই, দ্বিতীয় হচ্ছে দাম অনেক বেশি। তাই গরিব সমাজ না খেয়ে তাদের দুরবস্থা এমন হয়ে গেছিল যে মাংস প্রায় বডিতে দেখা যেত না, গরিব সমাজে পুরো হাড়, সেই অবস্থায় পৌঁছে গিয়েছিল। কি ভয়ানক ছিল আমাদের পরাধীন ভারত, তার ছবি তোমরা একটু একটু করে বুঝতে পারছো। অথচ নানা কারণে ওই বিষয়গুলিতে কৃষিজীবী সম্প্রদায়ের পক্ষে উদ্যোগ নেওয়া সম্ভব হতো না। কি না, এই সমস্ত সমস্যাগুলো সামনে মোকাবিলা করার জন্য কৃষকরা যে চেষ্টা করবে, তাদের পক্ষে কি হয়েছিল, একেবারেই সম্ভব হয়নি কি যে আমরা চাষ করে ফেলবো খাদ্যজ ফসলগুলো এবং আরো বেশি ফসল চাষ করব, সেটা তাদের পক্ষে সম্ভব হয়নি। কারণ কি, কৃষির উন্নতি যা হতো তাতেই কৃষকদের সরাসরি কি লাভ বিশেষ হতো না। তাহলে কৃষির যে উন্নতি যাই হয়েছে, কৃষির উন্নতি করাচ্ছে ব্রিটিশ কোম্পানি, সেই সমস্ত লাভ কিন্তু কৃষকদের কোনোদিনই হয়নি। যেহেতু লাভ হয়নি, সেহেতু বেশি টাকা নেই, যেহেতু টাকা নেই, সেহেতু তারা যে চাষ করবে আরো ভালো করে, সেটা করা কি সম্ভব ছিল না। বিনিয়োগকারীরা বেশিরভাগ মুনাফা করতেন। তাহলে তাদের কাছে টাকা নেই, কিন্তু যারা বিনিয়োগকারী ছিল, যারা ইনভেস্টার ছিল, তো ইনভেস্টারদের দিয়ে টাকা নিয়ে তারা চাষ করতো, তারা চেষ্টা করতো। কিন্তু ইনভেস্টার যারা বিনিয়োগকারী ছিল, তারা মুনাফা যে লাভ, তার অনেক একটা বড় অংশ নিয়ে নিত। তার ফলে কৃষকদের কাছে বেশি টাকা আর থাকতো না। এবার আমরা বুঝবো নীল বিদ্রোহ কেন হয়েছিল। তো দেখো, তোমরা ক্লাস 8 এর স্টুডেন্ট, তোমাদেরকে আমি পাঠ্যসূচি থেকেই বোঝাবো, তোমরা একটু ভালো করে মন দিয়ে শোনো, পরীক্ষার খাতায় কিন্তু পুরোটা লিখে দিয়ে আসতে পারবে। পূর্ব ভারতে নীল চাষকে কেন্দ্র করে এই বিষয়টা স্পষ্ট হয়ে উঠেছিল। দেখো, ভারতকে যদি 4টে ভাগে ভাগ করো, একদিকটা পূর্ব ভারত, একদিকটা পশ্চিম ভারত, একটা উত্তর ভারত, আর নিজ দিকটা কি দক্ষিণ ভারত। নীল চাষের ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানি সরকার প্রত্যক্ষ উদ্যোগ নিয়েছিল। কি 1788 খ্রিস্টাব্দে কোম্পানির 10 জন নীলকরকে চাষের জন্য অগ্রিম টাকা দিয়েছিল। অগ্রিম টাকা কাকে বলে, যা হচ্ছে চাষ করার আগেই টাকা দিয়ে দিয়েছিল। কজনকে না, 10 জন কি নীলকর যে যারা চাষ করবে সেই উদ্দেশ্যে কি করলো, 10 জনকে অগ্রিম টাকা দিয়ে দিল। কে দিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই নীলকররা বাংলার নীল চাষে উদ্যোগী হন। কোম্পানি অবশ্য বাগিচা কৃষি হিসাবে নীল চাষের বিষয়টা ভাবেনি। তারা কিন্তু বাগিচা চাষ যে হবে এই নীলকর চাষ, সেটা তারা ভাবেনি। কারণ হচ্ছে 1829 খ্রিস্টাব্দ পর্যন্ত জমি কেনার বিষয়ে নীলকরদের কোনো অধিকার ছিল না। যারা নীলকর ছিল তাদের কি জমি কেনার কোনো অধিকার ছিল না, তাই সেটা ভাবেনি। ফলে নীলকররা প্রথমে স্থানীয় কৃষকদের নীল চাষের জন্য রাজি করাতে চেষ্টা করে। অবশ্য তাতে কৃষকরা কি রাজি হয়েছিল না। তারা কি করলো, স্থানীয় যারা কৃষক আছে তাদেরকে বললো, দেখো তোমরা নীল চাষ করো, এই নীল চাষে করলে তোমাদের অনেক লাভ হবে। কৃষকরা দেখলো না না, এতে আমাদের লাভ হবে না, এই জন্য কি করলো, ওরা রাজি হলো না। অবশ্য তাতে কি কাজ না হলে জোর করে অগ্রিম টাকা বা দাদন
এই শব্দটা তোমরা মনে রাখবে, পরীক্ষার খাতায় আসতে পারে। দাদন মানে হচ্ছে অগ্রিম টাকা দেয়া। কি হলো, দাদন দিয়ে চাষিদের বাধ্য করা হতো নীল চাষ করতে। তাহলে কি প্রথমে ভালো করে বোঝালো যে তোমরা নীল চাষ করো, সে বললো না আমি করবো না। তারা কি করলো, এবার জোর ক্ষমতায়, মানে সিধা আঙুলে যদি ঘি না বের হয় তো আমরা আঙুল বাঁকা করে বের করব, সেরকম ওরা কি করলো না, চাপ দিয়ে বললো এই টাকাটা তুমি রাখো। কৃষকরা নিতে চাইলো না, বললো আমরা নেব না, কিন্তু জোরপূর্বক টাকা দিল। যেহেতু টাকা দিয়েছে সেহেতু তাদেরকে বললো তোমাদেরকে নীল চাষ করতে হবে, তোমরা টাকা নিয়েছিলে, তাহলে কি তাদেরকে নীল চাষ করানো হলো। এর ফলে নীল চাষের বিষয়কে ঘিরে বাংলায় অনেক অঞ্চলে কৃষকদের সঙ্গে নীলকর ও কোম্পানির সংঘর্ষের পথ তৈরি হতে থাকে। তাহলে কি হলো না, এটা তো একটা অত্যাচার, জোর করে দাদন দিল, দিয়ে বললো তোমাকে নীল চাষ করতে হবে, এবার নীল চাষ করাতে থাকলো। এই অত্যাচারের বিরুদ্ধে কি হলো, চাষিদের একটা মনোভাব তৈরি হলো এবং নেগেটিভ মনোভাব, এবং তারা কি করলো, এই যারা নীলকর সাহেব ছিল তাদের এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তাদের একটা সংগ্রাম করার মনোভাব তৈরি হয়ে গেল, এবং কি হলো, একটা সংঘাতের পথ কি তৈরি হয়ে গেল। নীলের চাষ পুরোটাই করা হতো ইংল্যান্ডের কাপড় কলে নীলের চাহিদার কথা মাথায় রেখে। এর আগে আমি তোমাকে বললাম কাপড়ে যে রং করা হতো সেইটা হলো নীল দ্বারা, ওই নীলটা নিয়ে যে রং হতো, এবং ওটা কোথায় লাগতো না, কাপড় শিল্পে। তোমরা তো জানো এই সময়ে কি ব্রিটিশদের একটা রেভলিউশন হয়েছিল, সেটা কি না একটা শিল্প গড়ে উঠেছিল, ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল। তো সেই সময়ে এই চাহিদা মেটানোর জন্য ভারত থেকে তারা নীল চাষ করে কোথা নিয়ে যেত, ইংল্যান্ডে। কিন্তু এই সময় রাসায়নিক পদ্ধতিতে নীল তৈরি করা শুরু হয়। তাহলে আবার কি হলো, এক তো নীল জোর করে চাষ করা হচ্ছে, নীলের লাভ বেশি হচ্ছিল না। এবার কি হলো, নীল রাসায়নিক ভাবে মানে আর্টিফিশিয়াল ভাবে রং তৈরি করতে শুরু হয়ে গেল। ফলে নীলের চাহিদা সব সময় এক থাকতো না। তাছাড়া ক্রমেই নীল চাষ করার জন্য দমন পীড়ন করা শুরু হয় চাষিদের উপরে। তাহলে দেখো, নীল চাষ যখন আর্টিফিশিয়াল রং তৈরি হয়ে গেল, কি রাসায়নিক ভাবে নীল তৈরি করতে শুরু করে দিল, তখন কিন্তু নীল চাষের চাহিদা সেই রূপ আর থাকলো না। তাহলে কি এক তো চাষ করছে, বেশি লাভ হচ্ছে না, তারপরে ঠিক ঠিক সময়ে তার নীলগুলো বিক্রিও হচ্ছে না, সে কারণে নীল চাষ করতে তারা মানা করছে যে আমরা নীল চাষ করব না। কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারপরে কি করলো, দমন ও পীড়ন করতে লাগলো। এই দমন ও পীড়ন তারা সহ্য না করতে পেরে তারাই ফলে বাংলায় নীল বিদ্রোহ 1859 থেকে 60 খ্রিস্টাব্দে ঘটেছিল। তাহলে নীল বিদ্রোহ কেন হলো, কোন সালে হলো না 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। তোমরা বুঝতে পেরেছো, তোমাদের এমসিকিউ থেকে শুরু করে এসএকিউ ও লং অ্যান্সার কোনো কিছু ছাড়া যাবে না। তোমরা দেখতে থাকো আমাদের এই ভিডিওগুলো। দেখো, বাগিচা শিল্প, তোমরা একটু কমেন্টে লিখে দেবে বাগিচা শিল্প কাকে বলে এক লাইনে। তো আমি বলে দিই, বাগিচা শিল্পটা একটু আমি লং করে বলছি। নীল চাষ ছাড়াও বিভিন্ন বাগিচা শিল্প ইউরোপীয়দের উৎসাহ ছিল। তাহলে কাদের উৎসাহ ছিল না, যারা ইউরোপীয়, ইউরোপীয় মানে কে, ইউরোপ মহাদেশের যে সমস্ত লোকেরা আছে তাদেরকে ইউরোপীয় বলা হতো। তারা কি বাগিচা শিল্প করতে চাইতো। বাগিচা শিল্পের মধ্যে কি কি ছিল না, বাগিচা শিল্প হলো যে চা, কফি, নীল, এ সমস্ত ছিল বাগিচা শিল্প। তো কোথায় কোথায় হতো, এর মাধ্যমে কি হয়েছিল, কি প্রভাব পড়েছিল, সবটা ডিটেলসে বলে দিই। আসাম, বাংলা, দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল। এই যে আসামে, আজকেও দেখবে যে আসামে যে চা, তারা কিন্তু ব্যক্তি স্বার্থে এখানে ব্যবসা করতে এসেছিল। আজও কিন্তু আসামের চা বিখ্যাত। বাংলার দার্জিলিং এর চা বিখ্যাত। দক্ষিণ ভারত, দেখো দক্ষিণ ভারতের কর্ণাটকে আজকের দিনেও কফি হচ্ছে সেরা পৃথিবীর। ও হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে কি চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল। চা বাগিচার মালিকানা বিদেশির হাতে থাকায় সেসব জমিগুলির জন্য উপনিবেশিক সরকার কর ছাড় দিয়েছিল।
তাহলে দেখো দুরকম ভাবে তারা ব্যবহার করছে। ইউরোপীয়দের বেলায় তারা তাদের যে ধরন মনোভাব অন্য হয়ে যাচ্ছে, ভারতীয়দের বেলায় কি অন্য হয়ে যাচ্ছে। ইউরোপীয় ব্যবসায়ীরা যখন এখানে এসে বাগিচা ব্যবসা করতো, ইনভেস্ট করতো, তাদের উপর থেকে কর ছাড় দিত। তাছাড়া অন্যান্য নানা সুযোগ সুবিধাও পেত বাগিচা শিল্পগুলি। তাহলে কি শুধু কর ছাড় নয়, এছাড়াও বহু সুযোগ সুবিধা তাদেরকে দিত। ক্রমে বিদেশে রপ্তানির ক্ষেত্রে চা একটি প্রধান দ্রব্য হয়ে উঠেছিল। তাহলে এখান থেকে বাগিচা একটা যে শিল্প, তাতে চা প্রধান একটা রপ্তানির দ্রব্য হয়ে উঠল। দক্ষিণ ভারতে কফি, এর আগে আমি বলেছি দক্ষিণ ভারতের কর্ণাটকে কফি বাগিচারও বিকাশ হয়। অবশ্য বাগিচা শিল্পগুলির বিকাশে ভারতীয় জনগণের বিশেষ অর্থনৈতিক সুবিধা হয়নি। এটাই হলো মেন পয়েন্ট। দেখবে এই যে এত কিছু হলো, ইউরোপীয়রা এলো এখানে বাগিচা শিল্প করলো, বাগিচা শিল্পর মাধ্যমে অনেক কিছু হলো, কিন্তু ভারতীয়দের কোনো উন্নতি হয়নি। কেন হয়নি? চলো আগে স্লাইডে দেখে নিই। কারণ বিদেশি মালিকানাধীন ওই শিল্পে যাবতীয় মুনাফা দেশের বাইরে চলে যেত। তাহলে কি এখানে যে ব্যবসা করছে, যা মুনাফা করছে, মুনাফা মানে কি লাভ, সেই লাভটা কোথায় চলে যাচ্ছে না বিদেশে চলে যাচ্ছে। আর বেতনের বেশিরভাগটাই পেত বিদেশি কর্মচারীরা। তাহলে কি বেতনটা যে কর্মচারীরা একই কাজ করতো, তার কিন্তু বেশিরভাগ বেতন পেত কারা না যারা বিদেশ থেকে এসে এখানে কর্মচারী কাজ করছে তারা। উৎপন্ন দ্রব্যগুলিও বিদেশের বাজারে বিক্রি করে তাদের অর্থ ব্রিটেনে নিয়ে যাওয়া হতো। দেখো মেন উদ্দেশ্য এখানেই আছে। এই যে অর্থ কোথা নিয়ে তো ব্রিটেনে, এই অর্থ ব্রিটেনে নিয়ে যাওয়াই হলো কি প্রধানতম উদ্দেশ্য। বুঝতে পেরেছো? এখান থেকে ব্যবসা করেও তারা কোথায় নিয়ে যাচ্ছে, যে লাভের অংশ যে টাকাটা নিয়ে যাচ্ছে বিদেশে, এবং এখানের যে সমস্ত কাঁচামাল বিদেশের বাজারে বিক্রি হচ্ছে, সেই বিদেশের বাজারে বিক্রি হওয়া লাভ টাকাটাও কিন্তু ব্রিটেনে পৌঁছে যেত। ব্রিটেন মানে ব্রিটিশদের কাছে, আজকের দিনে যেটা ইংল্যান্ড। বিরাট সংখ্যক কৃষকদের পক্ষে কৃষির উন্নতির জন্য ভালো গবাদি পশু, উন্নত বীজ, সার ও যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব ছিল না। তাহলে কৃষক সমাজ একদিকে তো তারা অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছিল, দ্বিতীয় দিকে তারা যে তাদের প্রোডাকশন বাড়াবে, চাষটা অনেক বেশি পরিমাণে করবে, তা কিন্তু করতে পারতো না। কারণ অর্থনৈতিক ভেঙে পড়ার কারণে যে গবাদি পশু কিনবে, যেটা দিয়ে তখন লাঙ্গল করবে বা ভালো উন্নত মানের বীজ কিনবে, এবং যে যাবতীয় যন্ত্রপাতি লাগবে যেটা দিয়ে খুব সহজে তাড়াতাড়ি অনেক বেশি চাষ করা যাবে, সেই টাকাটা তাদের কাছে ছিল না। তাই তারা পুরনো ব্যবস্থায় ছিল এবং বেশি চাষ করতে পারতো না, আরো বেশি তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তাছাড়াও রাজস্বের চড়া হারে কৃষি থেকে কৃষকদের উপার্জন কম হতো। তাহলে যে কৃষি থেকে উপার্জন হচ্ছে, কৃষকদের কি হলো অনেক কম হয়ে গেছে। বস্তুত কৃষিজাত লাভে কে উপনিবেশিক সরকার, জমিদার মহাজনদের হাতে চলে যেত। এটা উপনিবেশিক হবে, উপনিবেশিক ঔপনিবেশিক সরকারের তরফে কৃষক স্বার্থ রক্ষার কোনো বিশেষ নীতি ছিল না। তাহলে ঔপনিবেশিক যারা ছিল, তারা যে সরকার যে কৃষকদের জন্য তাদের যে কৃষকদের স্বার্থ রক্ষা হবে এমন কোনো আইন তারা করেনি, তারা খালি ব্যক্তি স্বার্থের দিকে নজর দিয়েছিল। বরং এখানে একটা পুনস্কার হবে, বরং ক্ষেত্রে কৃষক ক্রমে কৃষি শ্রমিক বা ভাগ চাষিতে পরিণত হয়েছিল। তাহলে তারা কি হলো ক্রমে তারা কি হয়ে গেল না একটা ভাগ চাষিতে। কারা না কৃষকরা। কৃষকরা দেখো তারা যে কৃষি করছে, তাদের তো কিছু অসুবিধা আছে সুবিধা আছে, সে সুবিধা অসুবিধা কিছু বুঝতো না ইংরেজরা, ঠিক আছে, এবং কি তারা ফলে আস্তে 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 কি হলো ভাগ চাষিতে পরিণত হয়ে গেল।
মৎস্য রাজস্ব সংক্রান্ত একটি প্রশাসনিক প্রতিবেদন থেকে জানা যায় অভিভারে কৃষকরা প্রায় দাসে পরিণত হয়েছিল। দাস তোমরা জানো, দাস মানে হলো টাকার বিনিময়ে কাউকে যদি কিনে নেওয়া হয় তাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো এমন একটা বিষয় দাস বলতে বোঝায়। তাহলে কি তারা আস্তে আস্তে দাসে পরিণত হলো, কেন ব্রিটিশরা যা মনে করছে সেটাই কৃষককে দাঁড় দিয়ে করছে, জমিদারের দ্বারা করছে, অথবা মহাজনরাও তাদেরকে শাসন করছে, শোষণ করছে। তাহলে কি হলো, তারা একটা দাসে পরিণত হয়ে গেল। কেন না ঋণের ভারে। বাংলায় অনেক কৃষক ভাগচাষী বা বর্গাদারে পরিণত হলো। এবার আমরা দেখে নেব ঔপনিবেশিক কৃষকদের জন্য যে সমস্ত আইন করা হয়েছিল সেই আইনটা কি। দেখো কৃষকদের উপরে কি হলো, অত্যাচার বাড়তেই থাকলো বাড়তেই থাকলো বাড়তেই থাকলো। তো এখানে কৃষকদের কি হবে, বিদ্রোহ করতে হবে, আর নাহলে এটাকে কি সহ্য করতে হবে। তো তারা বিদ্রোহের পথটা বেছে নিল। দক্ষিণাত্যে কৃষক বিদ্রোহগুলির ফলে 1879 খ্রিস্টাব্দে এগ্রিকালচার রিলিফ অ্যাক্ট কৃষকদের সুবিধার জন্য আইন জারি করে উপনিবেশিক প্রশাসন। তাহলে কি হলো, দক্ষিণাত্যে যে কৃষকরা ছিল তারা আন্দোলন বা বিদ্রোহ করতে শুরু করলো। ইংরেজরা বুঝে গেল যে একটা বড় অংশ হচ্ছে কৃষক, কারণ তখন তো ভালো ইন্ডাস্ট্রি ছিল না, মানুষকে তার রুজি রুটি উপার্জনের জন্য কৃষিকে একমাত্র উপার্জনের পথ হিসাবে নির্বাচন করেছিল। এবং এই সমস্ত কৃষকরা যদি আন্দোলন করে তাহলে কি ব্রিটিশদের এখানে শাসন পরিচালনা করা কঠিন হয়ে যাবে। তাই তাদের ব্যক্তি স্বার্থে একটা আইন জারি করলো। আইনটা কি, কৃষকদের সুবিধার জন্য আইন। তারা ওই আইনে লক্ষ্য ছিল ঋণগ্রস্ত চাষিদের উপর থেকে অত্যাচারের বোঝা কিছুটা কমানো। তাহলে যে সমস্ত চাষিরা ঋণের বোঝায় একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের যে ঋণের বোঝা সেটা কিছুটা কমানো। ধার শোধ করতে না পারলে চাষিদের গ্রেপ্তার, এখানে বা হবে একটা গ্রেপ্তার বা আটক করা নিষেধ করা হয়। তাহলে এর আগে কি হতো, তাহলে এর আগে যদি কৃষকরা সময় মতো তার ধার শোধ করতে না পারতো তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হতো, কিন্তু এখন থেকে বললো যে আর কোনো গ্রেপ্তার করা হবে না। তার বদলে গ্রামেই বিচার সভা বসিয়ে সাহুকার ও চাষিদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে ঋণ শোধ করার ব্যবস্থার উপর জোর দেয়া হয়। এ দেখো সাহুকার, এরা হলো সাহুকার হলো এক ধরনের মহাজন, তোমরা মহাজনও বলতে পারো, যারা কি করতো না যারা হচ্ছে এই কৃষকদেরকে ঋণ দিত এবং একটা চড়া সুদের বিনিময়ে, এবং তারা সুদ আদায় না করতে পারলে অথবা ঋণ পরিশোধ না করতে পারলে তাদের তাদের উপরে বলতে কৃষকদের উপরে একটা মারাত্মক অত্যাচার করতো। তাহলে এই সাহুকাররাও কিন্তু সাধারণ ভারতীয়দের উপরে অনেক অত্যাচার করেছে। দুঃখের কথা এই সাহুকাররাও হলো ভারতীয়। এইভাবে বাংলায়ও জমিদারদের অত্যাচার থেকে কৃষকদের রক্ষা করার জন্য বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেই পদক্ষেপগুলো কি কি, সেগুলির মধ্যে হলো 1885 খ্রিস্টাব্দের টেনেন্সি অ্যাক্ট, যা প্রজাস্বত্ব আইন অন্যতম। কয়েকটা আইন হয়েছিল, তার মধ্যে অন্যতম হলো 1885 টেনেন্সি অ্যাক্ট বা প্রজাস্বত্ব আইন। এই আইন মোতাবেক অস্থায়ী রায়তদের দখলি সত্ত্ব দেয়া হয়। সেখানে স্পষ্ট বলা হয় আদালতের পরোয়ানা ছাড়া কোনো রায়তকে জমি থেকে উচ্ছেদ করা যাবে না। এ দেখো রায়ত বলতে কি জানো তো, চাষি, চাষিকে বলতো রায়ত। রায়তরি বন্দোবস্ত তোমরা দেখেছো। তো বললো যে আদালত যতক্ষণ না নির্দেশ দিচ্ছে জমি থেকে কোনো চাষিকে উচ্ছেদ করে দিতে পারবে না জমিদাররা, ঠিক আছে। খাজনা বাড়ানোর সময়ও জমিদারকে নির্দিষ্ট কারণ দশাতে আদেশ দেয়া হয় ওই আইনে। তাহলে জমিদাররা এর আগে কি করতো
মন মতো খাজনা বাড়িয়ে দিত। তাহলে বলো খাজনা যদি তুমি বাড়াতে চাও তোমাকে তার কারণ বলতে হবে এবং তোমার আদেশ থাকলে তবে তুমি বাড়াতে পারবে, না হলে কিন্তু তুমি তোমার মতো খাজনা বাড়াতে পারবে না। তবে দক্ষিণাত্যে এবং বাংলায় বিপুল সংখ্যক কৃষি হবে, এটা শ্রমিক ও ভাগ চাষীদের স্বার্থের দিকে বিশেষ নজর ছিল না ঔপনিবেশিক প্রশাসনের। তাহলে কি তারা এই সমস্ত আইন করলো কিন্তু একটা বড় সংখ্যক যারা কৃষক যারা ভাগ চাষিতে পরিণত হয়ে গেছিল সেই সমস্ত চাষিদের দিকে তারা খুব একটা ভ্রুক্ষেপ করেনি। তারা চেষ্টা করেছিল যাতে এই কৃষক যে একটা আন্দোলন হচ্ছে সেটাকে থামানোর বা দমানোর। তাদের মূল উদ্দেশ্য ছিল এটাই, তাদের কোনো দিনই উদ্দেশ্য ছিল না কৃষকদের সুবিধা করা এবং কৃষকরা যাতে উন্নতি করে তা করা। তাদের ব্যক্তিগত একমাত্র স্বার্থ ছিল যে এখান থেকে বেশি টাকা, বেশি মুনাফা, বেশি রাজস্ব আদায় করে ইংল্যান্ডে নিয়ে যাওয়া। ইংল্যান্ড মানে তখন ছিল ব্রিটিশ। ওকে, তাহলে তোমাদের আজকে উপনিবেশিক অর্থনীতির চরিত্রের পার্ট 2 শেষ হলো। তোমাদেরকে যদি ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখো বেশি বেশি শেয়ার করো, লাইক করো এবং তোমরা কমেন্ট করতে থাকো। তোমাদের কমেন্টের কিন্তু আমি নিজে উত্তর দেব এবং তোমাদের অভিভাবকরা যদি আমাদেরকে বা আমাদের সংস্থাকে কোনো পরামর্শ দিয়ে থাকে তা কিন্তু সদরে সম্মানের সঙ্গে গ্রহণ করা হবে। আমি তুমি সবাই মিলে গড়ে তুলবো কি ইউটিউবে একটা ফ্যামিলি, সেই ফ্যামিলিটা হলো স্কুলওয়ালা ফ্যামিলি। তো আমাদের সঙ্গে তোমরা থাকো এবং আমরা তোমাদের সঙ্গে থাকবো। তোমাদের পরীক্ষা থেকে শুরু করে তোমাদের ভালো নাম্বার করা পর্যন্ত আমাদের লক্ষ্য। তোমরা শুধু আমাদের ভিডিওটাকে দেখো, লাইক করো, ভালো লাগলে বন্ধুদের যত বন্ধু আছে ভাই সবাইকে শেয়ার করে দাও এবং সবাইকে শেয়ার করার মাধ্যমে আমাদের গ্রো করো। আমরাও কিন্তু তোমাদের পাশে সেম এনার্জি নিয়ে থাকবো। ধন্যবাদ।